শিরোনামহীন অনুভূতি পর্ব ১৩। সন্ধ্যার অন্তিম প্রহর পেরিয়ে রাত নেমেছে। সময় প্রায় ১২টার কাছাকাছি। আয়নার সামনে বসে নিজের বেহাল চেহারাটা ঠিকঠাক করার চেষ্টা করছে প্রিমা। বিগত কয়েক মাস যাবৎ অবহেলার ফলস্বরূপ সর্বাঙ্গে অযত্নের ছাপ বিরাজমার। মুখে নাইট ক্রিম দিয়ে এবার চুলের যত্নে মনোনিবেশ করল সে। রুক্ষ চুলের জট ছাড়িয়ে সুন্দর মতো তেল দিয়ে বিনুনি করতে করতে গুনগুনিয়ে গাইল, যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। বিছানায় বসে ফোন দেখার বাহানায় চোরা নজরে সবটাই অবলোকন করছিল আরশিয়ান। প্রিমাকে গুনগুনিয়ে গান গাইতে শুনে কান খাড়া করে রেখেছিল, কিন্তু গানের মানেটা বুঝতে পেরে তার মুখে আধার নামে। প্রিমার দিক থেকে চোখ সরিয়ে ফেসবুক স্ক্রল করতে মনোযোগী হয় আরশিয়ান। আচমকা তার নিউজ ফিডে প্রিমার অ্যাকাউন্ট থেকে আপলোড করা একটা পোস্ট সামনে আসে, যাতে লেখা, আমার নিকট আপনি বহুল প্রতীক্ষিত অপেক্ষার শিরোনাম, অথচ আপনার জীবনে আমি নিছক এক উপেক্ষিত উপনাম। আরশিয়ানের বুকটা কেঁপে ওঠে। প্রচণ্ড খারাপ লাগা ভারাক্রান্ত হয় হৃদয়। পোস্টটা প্রায় মাস খানেক আগের করা। কৌতূহলবশত কমেন্ট বক্সে প্রবেশ করতেই তার দুঃখ জেলাসিতে রূপ নেয়। প্রিমার আইডিতে ভালোই ফলোয়ার্স আছে, তবে কমেন্ট বক্সে মেয়েদের তুলনায় ছেলেদের প্রেমমূলক কমেন্ট বেশি। এক একজনের রং ঢং মেশানো কমেন্ট পড়ে ভ্রু কুঁচকে আসে আরশিয়ানের। কিছু একটা ভেবে প্রিমার ফেসবুক অ্যাকাউন্টের ম্যারিটাল স্ট্যাটাস চেক করতেই তার কপালে ভাঁজ গাঢ় হয়। বিগড়ে যাওয়া মেজাজটা সামলে গম্ভীর স্বরে প্রিমাকে উদ্দেশ্য করে বলে, আপনার ফেসবুক আইডির ম্যারিটাল স্ট্যাটাসে ম্যারিড দেওয়া নেই কেন? প্রিমা আকস্মিক প্রশ্নে কিছুটা অবাক হলো, অতঃপর ভাবলেশহীন গলায় বলল, আমি বিবাহিত ব্যাচেলার উর্ফে সিঙ্গেল, তাই। আরশিয়ান থমে কণ্ঠে আবারও শুধালো, তাহলে আমি আপনার কে হই? প্রিমা আরশিয়ানের দিকে ফিরে তাকিয়ে নির্বিকার গলায় বলল, রুমমেট। আরশিয়ান হতভম্ব হয়ে গেল। বলে কি এই মেয়ে? শেষমেশ এই ছিল কপালে। ওদিকে প্রিমা শানের মুখবায়ব দেখে মিটমিটিয়ে হাসে, মনে মনে বলে, যেমন কর্ম তেমন ফল। আরশিয়ান কথা বাড়ায় না। তার মস্তিষ্কে ঘুরতে থাকে ভিন্ন চিন্তা। প্রিমা আজব আচরণের পাশাপাশি আরেকটা বিষয় সে খুব ভালো মতো লক্ষ্য করেছে। আগে মেয়েটা বিশাল এক বিষণ্ণ ঘোরের মাঝে ডুবে থাকত, তবে ইস্তিরাজের সেশনের পর থেকে এই ব্যাপারটা নির্মূল হয়েছে। একদিক দিয়ে সবটা ঠিক হলেও আরেক দিক সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আরশিয়ান। প্রিমা নিজের ফ্রাস্ট্রেশন প্রকাশ করছে সেটা বুঝতে আর বাকি নেই। আনমনে এইসব ভাবার মাঝে আচমকা ইস্তিরাজের কল আসলো। মনে মনে কয়েকটা ভয়ঙ্কর গালি দিয়ে কলটা রিসিভ করে বলল, হবু বউ কয়টা লাথি দিল সেই হিসেব জানাতে কল করেছিস? ওপাশ থেকে ইস্তিরাজ থমথমে কণ্ঠে বলল, মজার মুডে নেই আপাতত। সম্ভব হলে আন্টিকে মিস ফারজানার বাসায় আজকের রাতটা থাকতে বল, উনি হুট করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আরশিয়ান চুপ করে শুনল, অতঃপর তড়িৎ বেগে ঘর থেকে বেরিয়ে চাপা স্বরে বলল, রাজ ভাই আমার, জাস্ট মিনিট কয়েক নিজেকে সামলা, আমি আসছি। ইস্তিরাজ কাপা গলায় বলল, আশা লাগবে না, তুই পিচ্চির কাছে থাক, ওনার এই অবস্থা সহ্য করতে পারবে না বেচারি। আরশিয়ান লিফটের অপেক্ষা না করে সিঁড়ি ভেঙে দ্রুত পায়ে নিচে নেমে বলল, এই মুহূর্তে তোর আমাকে দরকার, এর বেশি আর কিছুই জানতে চাইছি না আমি। ইস্তিরাজ কথা বলল না, ঠোঁট কামড়ে কেবল কান্না আটকে রাখার ব্যর্থ চেষ্টা করল। মিনিট কয়েকের মাথায় আরশিয়ান উপস্থিত হলো ইস্তিরাজের সামনে। আরশিয়ান তার নাম ধরে ডাকা মাত্রই পেছন ফিরে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল আরশিয়ানকে। বেচারা আরশিয়ান পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। ইস্তিরাজ ফুপিয়ে কাঁদছে। আরশিয়ান ওকে কিছুক্ষণ কাঁদতে দিয়ে অতঃপর নরম কণ্ঠে শোধালো, আন্টির কথা মনে পড়ছে? ইস্তিরাজ সরে এসে নাক টেনে চাপা গলায় বলল, না,
আফসোস হচ্ছে, রাগ লাগছে। আমি জানি এইসব অযাচিত অনুভূতি, তবুও ওনার মুখ্য নিঃসৃত কথাগুলো স্মরণে আসলেই কলিজা ছিঁড়ে আসছে আমার। নিজেকে ব্যর্থ লাগছে ভীষণ। আরশিয়ান গম্ভীর কণ্ঠে শোধালো, দুর্জয়ের মুখোমুখি হয়েছিলেন উনি? নতুন কোনো অতীত সামনে এসেছে? ইস্তিরাজ সায় জানিয়ে ধীরে সুস্থে সমস্তটা খুলে বলল। সবটা শুনে আরশিয়ানের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। কদিন পর সে নিজেও 3 সন্তানের পিতা হবে। একজন বাবা কিংবা মায়ের কাছে সন্তানের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। সন্তান হারানোর যন্ত্রণা কতটা ভয়ানক সেটা আন্দাজ করতে পেরেই তার বুক কাঁপছে। সামান্য সময় নিয়ে আরশিয়ান পুনরায় বলে উঠল, সবটা বুঝলাম, কিন্তু তুই কাঁদছিস কেন? তোর গিল্ট ফিল হওয়ার কোনো রিজন আমি দেখছি না। ইস্তিরাজ মাথা নিচু করে কাঁপা স্বরে বলল, অতীতে যদি আমি ওনার সঙ্গে থাকতে পারতাম তাহলে আজ উনি এতটা সাফার করতেন না। আমি অলমোস্ট হারিয়ে ফেলেছিলাম ওনাকে। সময় বুঝে হসপিটালে না নিলে আমার বুকটা আজন্মকালের জন্য খালি হয়ে যেত। নিজেকে ডক্টর হিসেবে গণ্য করতেও ঘৃণা লাগছে। একজন মানসিক রোগীকে বেসিক ট্রিটমেন্ট এবং মেডিসিন না দিয়ে সরাসরি থেরাপি দেওয়া উচিত নয়। যাদের স্বল্প সমস্যা থাকে তাদের ক্ষেত্রে সমস্যা না হলেও যারা জটিল মানসিক রোগে ভোগেন তাদের প্রপার ট্রিটমেন্ট ছাড়া হুটহাট কোনো থেরাপি নেওয়া প্রাণঘাতী হতে পারে। ফারজানার ক্ষেত্রেও তাই হয়েছে। কনসালটেন্টের সাথে কথা বলে ইস্তিরাজ সিদ্ধান্ত নিলেও আরও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা উচিত ছিল। উপরে সামান্য বিষণ্ণতা প্রকাশ করলেও ভেতরে ভেতরে এতটা ভয়াবহ যন্ত্রণা সহ্য করছিল ফারজানা, সেটা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। যার ফলস্বরূপ সে এক্সপোজার থেরাপির কারণে ফারজানা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অতিরিক্ত মানসিক চাপের ফলে তার হার্টবিটের গতি তত্তর করে বাড়তে থাকে এবং তাকে হসপিটালে নেওয়ার পর প্রায় 2 ঘন্টা মতো অক্সিজেন দেওয়া লাগে। আরশিয়ান পুরো বিষয়টা সূক্ষ্মভাবে বিবেচনা করে বলল, দোষটা তোর নয়। মিস ফারজানা ইচ্ছাকৃতভাবে রাগ পুষে রেখে এতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে এনেছেন। অতীত নিয়ে আফসোস করে লাভ নেই রাজ, তবে ওনার বর্তমানটা সুন্দর করার চেষ্টা কর। অহেতুক গিল্ট সাইডে রেখে কনফিডেন্স গেইন কর। ওনাকে রাজি করানো খুব একটা সহজ হবে না। ইস্তিরাজ লম্বা শ্বাস ফেলে সমস্ত দুশ্চিন্তা ঝেড়ে ফেলার চেষ্টা করল। আরশিয়ানের সাথে কথা বলে একটু হালকা লাগছে। হঠাৎ কিছু একটা ভেবে শানকে জিজ্ঞেস করল, পিচ্চি ঠিক আছে? আরশিয়ানের মাথাটা ফট করে গরম হয়ে গেল। ইস্তিরাজের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, কাউন্সেলিংয়ের নামে আমার বুঝদার ওয়াইফিকে কী সব ভুলভাল বুঝিয়েছিস? ঘরে টিকে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। এমন এমন কথা বলছে যার প্রত্যুত্তর করা আমার মতো ভদ্রলোকের পক্ষে সম্ভব নয়। কাজটা ভালো করিসনি রাজ। এতক্ষণে দুঃখের সাগরে ভাসল। আরশিয়ানের কথায় শব্দ করে হেসে ফেলল ইস্তিরাজ। মজার ছলে বলল, স্বীকারোক্তি দিতে তোর সর্বাঙ্গে ব্যথা হয়, এই জন্য পিচ্চিকে উন্নত মানের কার্যকারী মেডিসিন অ্যাপ্লাই করার পরামর্শ দিয়েছি। তোর অভিজ্ঞতার বর্ণনা শুনে আমার ফ্রিতে করা কাউন্সেলিংয়ের অ্যাকচুয়াল বেনিফিটটা উসুল হয়ে গেছে। আরশিয়ান রাগী দৃষ্টিতে তাকালো। ইস্তিরাজ সেটা দেখে পুনরায় শব্দ করে হেসে ফেলল। আরশিয়ান আর কিছু বলল না। ইস্তিরাজ এগিয়ে গিয়ে অত্যন্ত সাবধানে জ্ঞানহীন ফারজানাকে পাজা কোলে তুলে বাড়ির দিকে হাঁটা দিল। আরশিয়ান ওদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, মানুষ দুটোকে আর কষ্ট দিও না খোদা। বহুত পরীক্ষা নেওয়া হয়েছে, এবার অন্তত ওদের প্রাপ্যটা বুঝিয়ে দাও। ইস্তিরাজের জন্য যদি মিস ফারজানা অকল্যাণকর হয় তবে তুমি তাকে কল্যাণকর বানিয়ে দাও। সময়টা বিকেলের শেষ প্রহর। আজ ভার্সিটিতে এক্সাম ছিল মেহরিমার। শত ব্যস্ততার মাঝেও সময় বের করে বউকে সারপ্রাইজ দিতে তার ভার্সিটিতে হাজির হয়েছে তাজরিয়ান। মেয়েটা তার উপর বড্ড রাগ করে আছে। এই মিছে রাগ ভাঙানোর জন্য এত প্রচেষ্টা। সন্ধ্যার দিকে ইস্তিরাজের কনসার্ট অনুষ্ঠিত হবে স্টেডিয়ামে। লোকমুখে শোনা গেছে এটাই নাকি রাজের লাস্ট কনসার্ট। এরপর আর কখনোই তাকে স্টেজে
পারফর্ম করতে দেখা যাবে না। মেহেরিমা তার ডাই হার্ট ফ্যান, বিদায় এই খবর শুনে নাকের পানি চোখের পানি এক করেছে এবং তাজরিয়ানের থেকে অনুমতি চেয়েছে কনসার্টে যাওয়ার জন্য। ভিড়ভাট্টা বড্ড বেশি অপছন্দ তাজরিয়ানের, এই জন্য সাফ সাফ নিষেধ করে দিয়েছিল। ব্যাস, এতেই মহারানী রেগেমেগে অস্থির। দুপুরে নাকি খেয়েও বেরোয়নি। বইয়ের আবদার রাখতে মিটিং ফেলে তার পাগলামির সঙ্গী হতে ছুটে এসেছে তাজরিয়ান। বহু কষ্টে লাস্ট মোমেন্টে টিকিট ম্যানেজ করেছে, তবে এই ব্যাপারে মেহেরিমা কিছুই জানে না। সবটা জানার পর বেচারির রিয়াকশন কী হবে সেটা ভেবেই হাসি পায় তাজের। পরীক্ষা শেষ হয়েছে, দলে দলে শিক্ষার্থীরা পরীক্ষার হল ছেড়ে বের হচ্ছে। তাজরিয়ান তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তার কাঙ্ক্ষিত রমণীকে খোঁজার চেষ্টা করছে। তাকে এই রকমভাবে উকিঝুঁকি দিকতে দেখে কজন মেয়ে একটু কৌতূহলী দৃষ্টিতে তাকালো। তাজের মেজাজ বিগড়েলেও সিন ক্রিয়েট করলো না। কিছুক্ষণ পার হওয়ার পর ভিড় ঠেলে বেরিয়ে এলো মেহেরিমা। ভিড়ের মাঝে আচমকা হাতে টান পড়ায় বেচারি হকচকিয়ে ওঠে, কিন্তু প্রিয় পুরুষের স্পর্শ চিনতে পেরে নিশ্চুপ থাকে। লোকটা এমনভাবে তাকে আগলে নিয়েছে যে ভিড়ের মাঝে উপস্থিত কেউই তাকে স্পর্শ করতে পারবে না। মেহেরিমার ক্লান্ত মুখশ্রীতে এক চিলতে হাসি ফুটে ওঠে। তাজরিয়ান সযত্নে মেহেরিমাকে পেছন থেকে নিজের সাথে জড়িয়ে ধরে ভিড় ঠেলে বেরোনোর চেষ্টা করে। লম্বা চওড়া তাজরিয়ানের কাছে মেহেরিমা নতজানু দেহটা নেহাতি ঠুনকো। তাজরিয়ানের নিঃসংকোচ অভিব্যক্তি দেখে আশেপাশের কজন স্টুডেন্ট শীষ দিয়ে ওঠে। মেহেরিমা লজ্জায় পড়ে অস্ফুট স্বরে শোধায়, আপনি এখানে এসেছেন যে? তাজরিয়ান গম্ভীর কণ্ঠে বলল, তুই বাধ্য করেছিস তাই। মেহেরিমা অবাক কণ্ঠে শুধালো, আমি আবার কি করেছি? মেহেরিমার কোমর জড়িয়ে রাখা হাতটা আরেকটু বল প্রয়োগ করে তাজরিয়ান বলল, এই ছোট্ট মোলায়েম উদরকে ক্ষুধার্ত রেখেছিস। আমার ঘুমোনোর জায়গাটার সাথেও তোর এত কিসের শত্রুতা? মেহেরিমার চোখ মুখ কুঁচকে ফেলল। নির্লজ্জ লোকটার মুখে কিচ্ছু আটকায় না। বহু কষ্টে ভিড় ঠেলে বেরিয়ে গাড়ির দিকে এগোতে এগোতে মেহেরিমা বলল, আপনি আমার একটা কথা শোধেন না, আমার শখও পূরণ করেন না, এরপরও আপনার শান্তির সাথে শত্রুতা করব না বলছেন? তাজরিয়ান এক পলক মেহেরিমার দিকে তাকিয়ে বলল, শত্রুতার নামে ষড়যন্ত্র মোটেও গ্রহণযোগ্য নয়। দিন দিন শুকিয়ে হাড্ডির মিনিস্টার হচ্ছিস, অথচ নরম ফোমের বালিশ ছাড়া আমার ঘুম আসে না। তাজরিয়ানের ইঙ্গিতপূর্ণ কথায় মেহেরিমার কাশি ওঠার জোগাড় হয়। কয়েক পা এগিয়ে গাড়ির সামনে আসতেই হুট করে কোত্থেকে জানি ভার্সিটির বহুল পরিচিত এবং র্যাগিংয়ের জন্য ফেমাস দলের দুজন সিনিয়র শিক্ষার্থী উপস্থিত হলো। মেহেরিমা তাদের দেখা মাত্র মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মেয়ে দুটো বাঁকা হেসে জবাব দিয়ে কটাক্ষ স্বরে বলল, বয়ফ্রেন্ড নাকি? এরকম হাঙ্কি মাল কোত্থেকে পাই দি? আমিও তো বলি, ন্যাচারালি একটা মেয়ে এত গ্লো কেমন করতে পারে? এবার বুঝছি তোর রূপের আসল রহস্য। তাজরিয়ান ভীষণ শান্ত চোখে অবলোকন করে সামনে দাঁড়ানো মেয়ে দুটোকে। বখাটে বনায় ছেলেদেরকেও হার মানাবে এদের পরিচ্ছদ এবং আচরণ। স্বভাবতই রেগেমেগে ভুলভাল কিছু না করে সহজ গলায় জিজ্ঞেস করল, নাম, ডেপ এবং ইয়ারের ইনফরমেশন দে। মেয়ে দুটো কিঞ্চিত অবাক হয়ে তাকায়। সাংঘাতিক সুন্দর ছেলেটার ভাষা বিশ্রীর টোন শুনে তাদের মেজাজ খারাপ হয়। একটা মেয়ে হিসিয়ে বলে, দেশের ফেমাস শিল্পপতির মেয়ের সাথে কথা বলছি, সুতরাং ভদ্রতা বজায় রাখ। পছন্দ হয়েছে বলে প্রথমবারের মতো মাফ করলাম। তাজরিয়ান বাঁকা হেসে বলল, জাস্ট একটা ফোন কল, অতঃপর তোর বাপ মাত্র ঘন্টা খানেকের মধ্যে রাস্তার ফকির। সবার সামনে বেহায়াপনা প্রদর্শন করে লাভ নেই। ভদ্রলোকেরা কুকুরের উগলে ফেলা বমির দিকে ফিরেও তাকায় না। গট ইট? একটা মেয়ে তাচ্ছিল্য হেসে বলল, পুরুষ মানুষ হায়নার চাইতেও বেশি খারাপ, এক নারীতে ওদের পোষায় না। তাজরিয়ান তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মেহেরিমাকে নিজের সাথে জড়িয়ে ভীষণ শান্ত গলায় বলল, রুচিশীল পুরুষেরা ঘরে সুগন্ধি রেখে নর্দমার ময়লা গায়ে মাখে না। স্লাটদের সান্নিধ্যে যাওয়া কাপুরুষের দল পুরো পুরুষ জাতির জন্য কলঙ্কের, কিন্তু এক নারীতে আসক্ত পুরুষ সবসময় অতুলনীয়।
মেয়ে দুটো ভীষণ অবাক হয়। শিল্পপতির মেয়ের ঠোঁট কামড়ে হেসে বলে, ইমপ্রেসিভ। আমার ভাবনার চাইতে বেশি কড়া মাল তুই। এমন একটা জীবনসঙ্গী পেলে আর কি লাগে। নজর পড়েছে তোর উপর, সাবধানে থাকিস। ওদের সামনে মেহেরিমা কপালে আলতো চুম্বন এঁকে দিয়ে তাচ্ছিল্যের হেসে তাজরিয়ান বলল, বিবাহিত পুরুষ আমি। আমার হৃদয়ের বৈধতার শিলমোহর ঠুকে দিয়ে আজন্মের জন্য কেউ একজন আমার অধিপত্য পেয়ে গেছে। কেয়ামতের আগমনের আগ পর্যন্ত এই হৃদয়ে দ্বিতীয় কোনো নারী কখনোই ঠাঁই পাবে না। জান্নাতের ৭০ জন হুরের পরিবর্তে এই পবিত্র নারীকেই সঙ্গী হিসেবে পাওয়ার জন্য প্রার্থনা করি আমি। মেয়েটা হিংসা মিশ্রিত দৃষ্টিতে তাকালো। এদিকে মেহেরিমা রাগে ফুঁসছে। তাজরিয়ান পুরো পরিস্থিতি সামলাতে মেহেরিমাকে টেনে গাড়ির দিকে নিতেই চাইলে পেছন থেকে মেয়েটা জেদি গলায় বলল, আমার জেদ কখনো অপূর্ণ থাকে না। তাজরিয়ান চিল্লিয়ে উঠে বলল, তাজরিয়ান জাওয়াদ চৌধুরী স্লাটদের সান্নিধ্যে যায় না। তার চাহিদা, চাওয়া পাওয়া এবং ভালোবাসা কেবল এক নারীর জন্যই বরাদ্দ। মেয়েটা আর কিছুই বলল না। তাজরিয়ান জোর করে মেহেরিমাকে গাড়িতে বসিয়ে দিল। রাগ করিস না সোনা, ওদের ছোঁয়া তোর গায়ে লাগুক সেটা আমি একদমই চাইনি, এই জন্যই মারতে দিইনি। যে হাত আমাকে ছুঁয়ে দেয় সেটা অপবিত্র হতে দিতে পারি না আমি। মেহেরিমা ফুঁসে উঠে বলল, একদম দরদ দেখাতে আসবেন না, ওদের সেভ করছেন আপনি, আমি সবই বুঝি। তাজরিয়ান জানে বেচারি রাগের মাথায় ভুলভাল বকছে, তাই পাত্তা দিল না। সে গাড়ি চালাতে মনোনিবেশ করে, কিন্তু আকস্মিক মেহেরিমার নাক টানার শব্দে তাজরিয়ান হতবাক হয়ে তাকালো। গাড়ির সাইডে দাঁড় করিয়ে মেহেরিমার দিকে তাকিয়ে বলল, পাগল তুই, কাঁদছিস কেন সোনা? মেহেরিমা ঝাঁঝালো গলায় বলল, আমার জামাইয়ের দিকে নজর দেওয়া শকুনির শ্বাসরোধের কারণ হতে না পারার দুঃখে কাঁদছি। আপনার সমস্যা আছে? তাজরিয়ান ভীষণ অবাক হয়। মেহেরিমা স্বভাবত ভীষণ নরম মনের অধিকারী। তার থেকে এইরকম সাংঘাতিক কথাবার্তা আশা করা যায় না। তা আজ একটু অবাক হলেও পরক্ষণে দুষ্টু হেসে বলল, আর ইউ জেলাস বউজান? মেহেরিমা চিল্লিয়ে বলল, আমার মাথার চুল থেকে পাশের নখের সব কিছুই সাংঘাতিকভাবে জেলাস। আপনি আমার হাজবেন্ড, ভালোবাসার মানুষ, আমার শখের পুরুষ। অন্য নারীর সাহস হয় কিভাবে আমার সামনে দাঁড়িয়ে আপনাকে নিজের দাবি করার? তাজরিয়ান বুঝল মেহেরিমা অতিরিক্ত রেগে আছে। বউকে শান্ত করার জন্য এক ঝটকায় সিট থেকে তুলে এনে নিজের কোলের ওপর বসালো। মেহেরিমা ছটফটিয়ে উঠল। তাজ তাকে নিজের বুকের সাথে চেপে রেখে মেহেরিমা রাগে ক্ষোভে অন্ধ হয়ে ক্ষতবিক্ষত করে তাজরিয়ানকে। বেচারা তাজ অস্ফুট স্বরে বলল, ব্যথা পাচ্ছি বউজান। মেহেরিমা দ্বিগুণ তেজি কণ্ঠে বলল, আমিও ব্যথিত, তাই আপনিও ব্যথা উপভোগ করুন। তাজরিয়ান উপায়ন্ত না পেয়ে মেহেরিমার হাত দুটো পেছনে মুড়িয়ে ধরে গ্রীবাদেশে সর্বত্র ভালোবাসার পরশ মেখে দিতে দিতে বলল, নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করিস না, নয়তো সারপ্রাইজ ভেস্তে যাবে। মেহেরিমা অস্ফুট স্বরে বলল, কি? তাজরিয়ান প্রত্যুত্তরে কিছু বলল না। নিজের মতো করে মেহেরিমার উপর আধিপত্য বিস্তার করতে শুরু করলো। খানিকক্ষণ পর মেহেরিমা শান্ত হয়ে আসলে পুনরায় শুধালো, কিসের সারপ্রাইজ? মেহেরিমার গলায় মুখ ডুবিয়ে রাখা তাজরিয়ান ধীর স্বরে বলল, কনসার্টে যাচ্ছি আমরা। মেহেরিমা উচ্ছ্বসিত হয়ে বলল, সত্যি? তাজরিয়ান সরে এসে মৃদু হেসে বলল, ইয়েস বউজান, তবে এখন তুই লাঞ্চ করবি, তারপর পুরো ৩ ঘন্টা ঘুমাবি। স্টেডিয়ামে পৌঁছালে আমি তোকে ডেকে দেব। মেহেরিমা কথা বাড়ালো না। তাজরিয়ানের কোল থেকে সরে এসে খাবারের বক্স নিয়ে বসলো। অতঃপর খাওয়া দাওয়া শেষে সিটে গা এলিয়ে শুয়ে পড়ল। এই গাড়ির বিশেষত্ব হচ্ছে সিট পুরোপুরি বেডে রূপান্তর করা যায়। মেহেরিমা ঘুমের রাজ্যে পাড়ি জমালো। তাজরিয়ান গাড়ি স্টার্ট দেয়। মেহেরিমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলে, মানুষ আমারে উন্মাদ বলে। তুই বল, স্বাভাবিক মানুষেরা কখনো নিখাতভাবে ভালোবাসতে পারে? পাগলরা নিজের ভালো মন্দ বুঝে না বলেই তো অনুভূতি নামক ফাঁসির ফান্দা গলায় জড়িয়ে নিঃসংকোচে বেহিসেবি ভালোবাসে। তীব্রভাবে ভালোবাসার সক্ষমতা স্বাভাবিক নামক স্বার্থপর মানুষদের পক্ষে সম্ভব? সন্ধ্যালগ্ন প্রহর। অফিস থেকে বেরিয়ে রিকশা নিল ফারজানা। শরীর কিংবা মন কোনোটাই ভালো নেই, বিধায় হেঁটে যাওয়ার চিন্তা মস্তিষ্ক থেকে সরিয়ে ফেলল। রিকশায় উঠে আনমনে ভাবতে লাগলো গতদিনের কথা।
ইস্তিরাজের বুকে জড়িয়ে নেওয়ার পর আর কি হয়েছিল সেটা একদমই মনে নেই ফারজানার। ঘুম থেকে উঠে দেখে সে তার ঘরে অবস্থান করছে। সব থেকে বেশি অবাক করার বিষয় হলো আফিয়া চৌধুরী তার সাথে ছিলেন সারা রাত। জানা ঘুম থেকে ওঠার পর টুকিটাকি কুশলাদি বিনিময় করে তিনি জিজ্ঞেস করেছিলেন, একটা কথা বলবো মা? সদ্য ঘুম থেকে ওঠা ফারজানা কিছুটা থতমত খেয়ে নরম গলায় বলেছিল, জি আন্টি, অবশ্যই। আফিয়া চৌধুরী ফারজানার মাথায় হাত বুলিয়ে দিয়ে কণ্ঠে দরদ মিশিয়ে বলেছিলেন, তুমি প্রাপ্তবয়স্ক এবং যথেষ্ট ম্যাচিওর। একজন পুরুষের চোখের ভাষা এবং চারিত্রিক বৈশিষ্ট্য বুঝতে সক্ষম। রাজকে তোমার কোনো দিক দিয়ে খারাপ মনে হয়? বুদ্ধিমতী ফারজানা বেশ বুঝেছিল আফিয়া চৌধুরীর আসল উদ্দেশ্য। প্রত্যুত্তরে ছোট্ট করে বলেছিল, সমস্যাটা তো সেখানে নেই আন্টি। উনি নিখুঁত, কিন্তু আমার জীবনটা খুঁতে ভরপুর। আফিয়া চৌধুরী স্মিত হেসে বলেছিলেন, কেউই স্বয়ংসম্পূর্ণ নয় মা। প্রত্যেকের জীবন কাহিনী, স্ট্রাগল, পরিস্থিতি এবং অবস্থান ভিন্ন হয়। প্রকৃত ভালোবাসা খুঁত সম্পন্ন মানুষকে জীবনকে নিখুঁত সৌন্দর্যে সাজিয়ে তোলার সক্ষমতা রাখে। ফারজানা নত মুখে বলেছিল, প্রচণ্ড ভয় হয় আন্টি। জীবনে এত বড় বোকামি করেছি যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহসটা হারিয়ে গেছে। পুনরায় ভেঙে পড়ার ভয়ে নিজেকে কারোর সাথে জড়াতে ভীষণ রকমের ভয় করে। আফিয়া চৌধুরী তার মাথায় হাত বুলিয়ে নমনীয় কণ্ঠে বলেছিলেন, একাকিত্বের চেয়ে ভয়ঙ্কর কিছু হয় না আর মা। জীবন তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছে। অভিজ্ঞতা থেকে বলছি, এবার সুখের পায়রা হাজিরা দিয়েছে তোমার আঙিনায়। যদি দুঃখের সহচর ভেবে তাড়িয়ে দাও তাহলে আজন্মকাল আফসোস করতে হবে। ফারজানা কথা বাড়ায়নি। আফিয়া চৌধুরী তার গম্ভীর ভাবমূর্তি দেখে বলেছিলেন, জীবনটা বড্ড ছোট, পাওয়া না পাওয়ার গল্পে পরিপূর্ণ আমাদের অভিজ্ঞতার থলি। সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত না নিলে আমৃত্যু অপূর্ণতার আক্ষেপ বয়ে বেড়াতে হয়। এই জন্য বলছি, সময় থাকতে মনের চাওয়া পাওয়া বুঝতে শেখো। দুঃখের আয়নায় কখনো সুখের প্রতিফলিত হয় না, তবে সুখের আয়নায় দু চারটা দুঃখ উকি দিয়ে সুখের গুরুত্ব বুঝিয়ে দেয়। ফারজানা নীরবে সায় জানায়। আফিয়া চৌধুরী তাকে নাস্তার জন্য জোরাজুরি করলে ফারজানা জানায় জরুরি মিটিং আছে এবং তার এক্ষুনি যেতে হবে। সময় পেলে ক্যান্টিনে খেয়ে নেবে। সবটা শুনে আফিয়া চৌধুরী আর কিছুই বলেননি। সারাটাক্ষণ ফারজানা কেবল সেই কথাগুলোই ভেবেছে। তার মন মস্তিষ্ক অযাচিত অস্থিরতা বিরাজমান। সব কিছু বড্ড অসহ্য লাগছে। কি করবে ভেবে পাচ্ছে না। অফিসে আসার পর ব্যাগ হাতড়ে ফোন খোঁজার সময় ব্যাগে একটা টিকিটের সন্ধান মেলে। টিকিটের ওপর আটকে থাকা ব্লু কালার স্টিকি নোটটা লেখা ছিল, আজকের কনসার্টের গেট পাস এটা। আমার তরফ থেকে ছোট্ট উপহার আপনার জন্য। আজকে যদি কনসার্টে আপনি না আসেন তাহলে আমি ভেবে নেব আপনি আমার প্রতি উইক, কিন্তু স্বীকারোক্তি দিতে ভয় পাচ্ছেন। কনফার্মেশন পেয়ে গেলে রাজ তার রাজত্ব বুঝে নিতে 1 সেকেন্ডও সময় নষ্ট করবে না ম্যাডাম। ইয়োর অসভ্য ম্যান। ফারজানা মোটেও ইস্তিরাজের হুমকি ধমকিতে ভয় পায় না। এই রূপ বাচ্চামি দেখলে তার হাসি পায়, কিন্তু কেন যেন আজকে ইস্তিরাজের আবদারটা ফেলতে পারল না। আকস্মিক সিদ্ধান্ত নিয়ে বসলো সে কনসার্টে যাবে। ব্যাগ হাতে মোবাইলটা বের করে একবার সময় দেখে নিল ফারজানা। কনসার্ট শুরু হবে রাত 8টায়, আর এখন বাজে মাত্র বিকেল 6টা। এখান থেকে স্টেডিয়াম পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। ফারজানা কিছু একটা ভেবে রিক্সাওয়ালাকে বলল সিএনজি স্ট্যান্ডে যেতে। সিএনজি নিলে অল্প সময় দ্রুত পৌঁছে যেতে পারবে। প্রায় 7:30 নাগাদ স্টেডিয়ামের পার্কিং লটে এসে থামল তাজরিয়ানের গাড়িটা। মেহরিমা তখনও গভীর ঘুমে অচেতন, তবে এখন না উঠালে কনসার্ট মিস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যদিও পরিচিত লোক আছে, তবে ক্ষমতার অপব্যবহার করা তাজরিয়ানের পছন্দ না। সে মৃদুস্বরে মেহরিমাকে ডাকলো। বেচারি নড়াচড়া করে আবারও চোখ বুজে ফেলল। তাজরিয়ান উপায়ন্ত না পেয়ে ধীর স্বরে ডাকলো, বৌজান, তাড়াতাড়ি উঠো সোনা, কনসার্ট মিস হয়ে যাবে কিন্তু।
মেহেরিমা চকিতে চোখ মেলে তাকিয়ে আতঙ্কিত স্বরে বলল, কনসার্ট মিস হয়ে গেছে? সদ্য ঘুম থেকে ওঠা মেহেরিমা বুঝতে পারেনি তাজের কথা। তাজরিয়ান তাকে হকচকিয়ে যেতে দেখে আস্তে করে নিজের কোলের ওপর মেহেরিমার ছোট্ট শরীরটা টেনে নিয়ে তাকে জড়িয়ে ধরল। অতঃপর কপালে আলতো পরশ এঁকে দিয়ে বলল, সময় আছে আরও আধ ঘন্টা। মেহেরিমা বিরক্ত হয়ে বলল, তাহলে আমাকে কোলে নিয়ে বসে আছেন কেন? জলদি চলেন। তাজরিয়ান সেসবের তোয়াক্কা না করেই মেহেরিমার কাঁধে মুখ ডুবিয়ে মোহবিশিষ্ট স্বরে বলল, শর্ট ন্যাপ তোর সৌন্দর্যটা এতটা ভয়ঙ্করভাবে বাড়িয়ে দেবে জানলে আমি তোকে ঘুমোতেই দিতাম না। তুই দিন দিন আদুরে বিড়াল ছানা হয়ে যাচ্ছিস মেহু। মেহেরিমা কাঁদো কাঁদো স্বরে বলল, আর আপনি লাগাম ছাড়া কন্ট্রোললেস হয়ে যাচ্ছেন তাজ। তাজরিয়ান বাঁকা হেসে মেহেরিমার কোমর জড়িয়ে ধরে তাকে আরেকটুখানি নিজের সাথে মিশিয়ে নিয়ে গলায় আলতোভাবে রক্তিম চিহ্ন এঁকে দিয়ে বলল, টাইটেল যখন দিচ্ছিস তখন আমারও তো উপযুক্ত প্রমাণ দেওয়া উচিত, তাই না বউজান? মেহেরিমা তাজের মুখে হাত চেপে ধরে অসহায় গলায় বলল, আপনার জন্য একটাও কলারবিহীন জামা কিংবা ব্লাউজ পরতে পারি না। আলাদা করে হিজাব ক্যারি করা লাগে। বাসায় থাকলে গলার মধ্যে 2-3 প্যাচ ওড়না পরতে হয়। আমার দুঃখ কি আপনার চোখে পড়ে না? আদুরে বিড়াল ছানার ওপর অত্যাচার করতে আপনার একটুও খারাপ লাগে না? তাজরিয়ান শব্দ করে হেসে ফেলল, অতঃপর বলল, এই আদরে বিড়াল ছানার জংলি নখের আদর মাখা শিলমোহর আমার শরীরে সর্বত্র বিরাজমান। জিমে গেল শার্টলেস হওয়া যায় না, গরম লাগলেও স্লিভ গুটিয়ে রাখা যায় না। এইসব নিয়ে আমি কখনো অভিযোগ করেছি বউজান? মেহেরিমা অপরাধী দৃষ্টি নিক্ষেপ করে দুপাশে মাথা নাড়ালো। তাজরিয়ান সেটা দেখে পুনরায় বলল, তুইও এরপর থেকে এসব অর্থহীন অভিযোগ করিস না। তোর শরীরে থাকা প্রত্যেকটা চিহ্ন জানান দেয় তুই একান্তই আমার। এই চিহ্নগুলো আমার প্রশান্তি অনুভব করায়। মেহেরিমা মিছে অভিমান দেখিয়ে বলল, আমি নিষেধ করলেও আপনি মানবেন না। তাজরিয়ান ভ্রুক্ষেপহীনভাবে বলল, তুই 1000বার নিষেধ করলেও সেই নিষেধাজ্ঞা আমি অমান্য করব। নতুন উদ্যমে তোর শরীরের আনাচে কানাচে আমার ভালোবাসার চিহ্ন এঁকে দেব। তুই যখনই আয়নায় নিজের প্রতিকৃতি দেখবি তখনই তুই অনুধাবন করবি শরীরটা তোর হলেও সর্বাঙ্গে কেবল আমার কর্তৃত্বের ছাপ বিরাজমান। মেহেরিমার মুখে লজ্জারুণ হাসি ফুটে উঠল। বলার মতো একটা শব্দও খুঁজে পেল না। তাজরিয়ান এইবার দুষ্টুমি ইতি টেনে মেহেরিমাকে নিয়ে বেরিয়ে পড়ল। স্টেডিয়ামের এন্ট্রান্সে আসতেই তাদের তল্লাশি নিয়ে অতঃপর ভেতরে ঢুকতে দেওয়া হলো। ইস্তিরাজের কনসার্টের চমৎকার একটা দিক হলো সবখানে কড়া সিকিউরিটি থাকে। তাজরিয়ান এবং মেহেরিমা সামনের দিকে পা এগোতে আচমকা ফারজানার সাথে ওদের দেখা হয়ে যায়। মেহেরিমা উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আরে আপু, আপনি এখানে? ফারজানা খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, এই তো এসেছি আর কি। মেহেরিমা এগিয়ে গিয়ে কুশলাদি বিনিময় করে কিছুক্ষণ কথা বলল। মেহেরিমার দেখা দেখি তাজরিয়ানও এগিয়ে এসে নম্র কণ্ঠে সালাম দিয়ে বলল, আপনার যদি সমস্যা না থাকে তাহলে ইউ ক্যান জয়েন আস। ফারজানা সংকোচ ঝেড়ে ফেলে বলল, ভালোই হয় তাহলে, যাওয়া যাক। তাজরিয়ান মৃদু হেসে সায় জানালো। তারা তিনজনে এগিয়ে গেল স্টেডিয়ামের দিকে। তখনও স্টেজ ফাঁকা। মাঠে ভিড় জমিয়েছে কয়েকশো মানুষ। এইসব দেখে মাথা ঘুরে আসে ফারজানার। সবার উচ্ছ্বাস দেখে রীতিমতো অবাক হয় সে। মানুষটা এত বেশি ফেমাস কখনো টেরই পায়নি। অত্যন্ত স্বাভাবিক তার চলন বলন। ডক্টর ইস্তিরাজের সাথে সিঙ্গার রাজকে মেলাতে পারল না ফারজানা। স্টেজে ইস্তিরাজের আগমন পুরো স্টেডিয়ামে হইচই বাঁধিয়ে দিয়েছে। ইস্তিরাজ ভীষণ সময়নিষ্ঠ মানুষ। তার এই অসাধারণ গুণটা দর্শকের মন কাড়ে বেশি। সাধারণ একটা ক্যাজুয়াল লুকে স্টেজে উপস্থিত হয়েছে ইস্তিরাজ। সবার বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখে কিছুক্ষণ চুপ থেকে অতঃপর হাতে মাইক নিয়ে স্মিত হেসে গম্ভীর কণ্ঠে বলে, গুড ইভিনিং গাইজ। হার্টের কন্ডিশন ঠিকঠাক? দুর্বল হলে হার্টবিটকে ঘুষ খাইয়ে হলেও কনসার্ট শেষ অবধি সচল থাকার জন্য অনুরোধ করুন।
সকলেই জানে ইস্তিরাজ একজন হার্ট স্পেশালিস্ট, তাই তার প্রশ্নে হকচকিয়ে ওঠার বদলে সকলেই হেসে ফেলল। ইস্তিরাজ সামান্য থেমে পুনরায় বলে উঠল, আপনারা সকলেই জানেন এটা আমার লাস্ট কনসার্ট। ব্যক্তিগত কিছু রিজনে আমি এই ইন্ডাস্ট্রি থেকে সরে যাচ্ছি, তাই আজকের কনসার্ট গতানুগতিক ধারার থেকে কিছুটা আলাদা হবে। আপনারা রাগ করবেন? সকলে সমস্যারে চিৎকার করে না বোধক উত্তর করল। চারপাশে হরেক রকমের আলো ঝলমল করছে, তবে আঁধারে ডুবে থাকা স্টেডিয়ামের এক কোণে অবস্থানরত ফারজানাকে ইস্তিরাজ লক্ষ্য করবে না ভেবেই স্বস্তির শ্বাস ফেলল ফারজানা। বেচারি যদি জানতো তার প্রবেশের পর থেকে প্রতিটা পদক্ষেপের হিসেব রাজ রেখেছে, তাহলে বোধহয় লজ্জায় ছুটে পালাতো অজানায়। ইস্তিরাজ আরও কিছুক্ষণ টুকিটাকি কথা বলে গান গাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। আশ্চর্যের বিষয় হলো ইস্তিরাজ গান শুরু করবে ঘোষণা দেওয়ার পর থেকে পুরো স্টেডিয়ামে পিনপতন নীরবতা বিরাজ করেছে। একটা মানুষের জন্য কতটা সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা ও ভালো লাগা থাকলে এই অসম্ভব কাজটা ন্যাচারালি পসিবল হয় সেটা জানা নেই ফারজানার। সে কেবল অবাক চাহনিতে দেখছিল সবটা। তার ভাবনার ছেদ ঘটে ইস্তিরাজের বলা কিছু বাক্যে। ব্যাকগ্রাউন্ডে ধিমি তালে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট বাজানো হচ্ছে। পুরো স্টেজের লাইটিং পাল্টে গেছে। স্পটলাইটের নিচে দাঁড়ানো ইস্তিরাজ মাইক হাতে নিয়ে নেশাতুর কণ্ঠে বলল, আম ডেডিকেটিং দিস সং টু সামওয়ান ভেরি স্পেশাল, হিয়ার ইউ গো। কতটা কঠিন বাঁচা তুমিহীন, আধারে বিলীন স্বপ্নেরা হায়, থেমে জীবন আছে এখন, বাঁচার এমন মানে কোথায়? কেন যে হায় পূর্ণতাকে মেলালে নীল শূন্যতাতে, বলো কিভাবে রব এভাবে, আমায় গোছাবে কে দুহাতে, ফিরে এসো না আর তো পারি না, বাঁচি চলো না এবার একসাথে। গানটা শেষের দিকে ইস্তিরাজের গলা কেঁপে উঠছিল, সেটা বুঝতে পেরে দর্শক মহল ভীষণ অবাক হন। যে গায়ক স্টেজে উঠলে পুরো স্টেডিয়াম নেচে ওঠে, তার এহেন অবস্থায় সকলের মনে প্রশ্নের উদ্রেক ঘটল। একজন প্রৌঢ়া নারী নিজেকে সামলাতে না পেরে গলার সবটুকু জোর প্রয়োগ করে চিল্লিয়ে বলে উঠলেন, আপনার চোখের ভাষা এবং গলার স্বর ভিন্ন কথা বলছে গায়ক সাহেব। আমরা সত্যটা জানতে চাই। একজন দর্শক হিসেবে এতটুকু অধিকার আমাদের আছে নিশ্চয়ই। সামনের সারির থেকে উচ্চস্বরে আসা শব্দগুলো শুনে ইস্তিরাজ ঘাড় ঘুরিয়ে তাকালো। সেই নারীর সাথে সহমত পোষণ করে স্টেডিয়ামের বাকিরা চিল্লিয়ে সম্মতি জ্ঞাপন করে। আনমনে কিছু একটা ভেবে ইস্তিরাজ ম্লান হেসে বলতে শুরু করে, গান আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু গান নিয়ে অভিযোগ করা মানুষটা আমার জীবন। শর্টকাটে কারণ জানিয়ে দিলাম, এবার খুশি? স্টেডিয়ামের অপর পাশ থেকে একজন ছেলে চেঁচিয়ে বলে উঠল, কেউ আপনাকে ভালোবাসলে আপনার সমগ্র সত্তাটাকে ভালোবাসবে। পজিটিভ সাইড অ্যাকসেপ্ট করে নেগেটিভ সাইড নিয়ে অভিযোগ তুললে বুঝে নেওয়া উচিত সে আপনাকে ভালোবাসে না। ইস্তিরাজ স্মিত হেসে বলল, তিনি আসলেই আমাকে ভালোবাসেন না। বিষয়টা একতরফা এবং আমি আকারে, ইঙ্গিতে এবং সরাসরি শতাধিক বার রিজেক্ট হয়েছি। তবুও আশায় বুক বাঁধছি এবং নিরাশায় হতাশ না হওয়ার চেষ্টা করছি। সকলে অবাক চোখে তাকায়, আফসোসের সুরে সূচক শব্দ করে। কেউ কেউ তো কেঁদে ফেলে রীতিমতো। সবার থমথমে অবস্থা দেখে ইস্তিরাজ বলে, কাম অন গাইজ, রিজেক্ট হয়েছি আমি, অথচ কাঁদছেন আপনারা। ইজ দিস ফেয়ার? আমার ম্যাডাম কিন্তু জেলাস হয়ে যাবে। ইস্তিরাজের কৌতুকপূর্ণ কথায় অনেকে আবার হেসে ফেলে। স্টেডিয়ামে হালকা আলোক আধারি মাঝে মিশে দাঁড়িয়ে থাকা ফারজানারও চোখ ভর্তি পানি নিয়ে ফিক করে হেসে দেয়। ইস্তিরাজ সবটা সামলাতে পুনরায় বলে, আপনাদের একটা স্পেশাল অপরচুনিটি দেব, কিন্তু বিনিময়ে সব কান্নাকাটি থামাতে হবে। আই বিলিভ দ্যাট কাঁদলে মেয়েদের ভয়ঙ্কর সুন্দর লাগে, কিন্তু সেটা কেবল আমার ম্যাডামকেই। আর বাকি সব মেয়েদের ইউ নো হোয়াট আই ওয়ান্ট টু মিন। কতটুকু বলে ইস্তিরাজ দুষ্টু হাসে। পুরো স্টেডিয়ামে হাসির রোল পড়ে। ইস্তিরাজ মাথা ঝুঁকে মৃদু হেসে আঁধারে লুকিয়ে থাকা তার আদরিনী দিকে তাকায়।
মেয়েটা তার থেকে পালাতে গিয়ে বারংবার তার কাছে চলে আসে। বেসামাল ইস্তিরাজ কিভাবে সামলাবে নিজেকে? ইস্তিরাজের কথা শুনে ভিআইপি জোনে দাঁড়িয়ে থাকা একজন ফ্যান জিজ্ঞেস করে, কি অপরচুনিটি পাবো আমরা? ইস্তিরাজ সামান্য হেসে স্টেজের শেষ প্রান্তে দাঁড়িয়ে বলে, আমার 7 বছরের সিঙ্গিং ক্যারিয়ারে কখনো কাউকে ইন্টারভিউ নেওয়ার সুযোগ দেইনি আমি, কিন্তু আজকে আপনারা আমার ইন্টারভিউ নেওয়ার সুযোগ পাবেন। জাস্ট বিকজ অফ এটাই আমার লাস্ট কনসার্ট, তাই আপনাদের এত বড় একটা সুযোগ দিচ্ছি। তবে বাছাইকৃতভাবে কেবল কিছু সংখ্যক মানুষকে এই সুযোগ দেওয়া হবে। মুহূর্তের মধ্যে পুরো স্টেডিয়ামে হই হুল্লোড় পড়ে যায়। ইন্টারভিউ পর্বে শুরুতে একজন ফ্যান জিজ্ঞেস করেন, ম্যাডাম যদি উত্তর দিতেন তাহলে আপনি তাকে কোন প্রশ্নটা জিজ্ঞেস করতেন? ইসিরাজ ঠোঁট কামড়ে হাসল। তার চোখ মুখ স্পষ্ট প্রতিমান হচ্ছে ব্যথাতুর অভিব্যক্তি। ফারজানার অস্পষ্ট অবয়বের দিকে তাকিয়ে বুঝে আসা কণ্ঠে মোহ মিশিয়ে ইসিরাজ বলে উঠল, কেমন প্রেমে ফাইলা দিশেহারা করলেন আমায়। দুনিয়ার সকল ধ্রুব সত্য ছাপাইয়া আমার মনটা খালি আপনার জন্য কাতরায়। অখিজোড়া খালি একটা বার আপনারে দেখার জন্য আজন্মের তৃষ্ণায় ছটফটায়। তবুও দিন শেষে আশ্বাসে বদলে দীর্ঘশ্বাসই কেন সঙ্গী হয়? পুরো স্টেডিয়াম জুড়ে হইচই থেমে গেছে। কারোর মুখে ঘোর অন্ধকার, আবার কারোর চোখে নীরব অশ্রু। কিছু সংখ্যক মানুষ ফুপিয়ে কাঁদছে। স্টেজে দাঁড়ানো ইস্তিরাজের ভঙ্গুর পরিস্থিতি সকলের মনে অশনি ঝড় তুলেছে, অথচ ইস্তিরাজ বরাবরের মতোই শান্ত। কিছু একটা ভেবে ইস্তিরাজ বলল, কনসার্টকে ইন্টারভিউ হল বানালে কর্তৃপক্ষ আমাকে জরিমানা করবে। লেটস চেঞ্জ দ্য প্যাটার্ন। আপনারা প্রশ্ন করবেন, কিন্তু আমার উত্তর কাব্যিক ভাষায় নয়, গানের ভাষায় হবে। রাজি? সবাই সমস্যারে চেঁচিয়ে উঠল। একজন ফ্যান বলল, গানের মাধ্যমে ম্যাডামকে প্রপোজ করতে হলে কোন গানটা গাইতেন আপনি? ইসিরাজ কিয়ৎকাল ভাবল, অতঃপর সুরেলা আওয়াজে গেয়ে উঠল, তোমার চোখেই আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। হই হুল্লোড়ে মেতে উঠল স্টেডিয়াম। এদিকে গান শুনে ফারজানার গাল আরক্ত হয়। আচমকা আরেকজন দর্শক জিজ্ঞেস করে, আপনি যদি ম্যাডামকে নিজের ভালোবাসার দাবিতে আশ্বস্ত করতে চান তাহলে কোন গানটা গাইবেন? ইস্তিরাজ হকচকিয়ে উঠল সবার বুদ্ধিমত্তা দেখে। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে মাধুরী মিশিয়ে গাইল, তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। গানটা শেষ হতেই করতালি আওয়াজে মুখরিত হয় স্টেডিয়াম। ইস্তিরাজ সবাইকে থামিয়ে বলে ওঠে, এবার আমার লাস্ট কোয়েশ্চেন নেব, অতঃপর আমাদের আজকের কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষিত হবে। সবার মুখে আঁধার নামলো, তবে কিছু করার নেই, যেটা শুরু আছে সেটা সমাপ্তও হবে। একজন দর্শক খুবই উচ্ছ্বাসের সাথে প্রশ্ন করলেন, আজ এই কনসার্টে যদি আপনার ম্যাডাম উপস্থিত থাকে তবে ভালোবাসার আর্জি জানাতে আপনি কোন গানটা গাইতেন? প্রশ্ন শুনে ইস্তিরাজের মাথা ভিন্ন চিন্তা ভর করল। এক পলক চোরা চোখে ফারজানার দিকে তাকাতেই দেখল মেয়েটা চোখ ভর্তি পানি নিয়ে অভিভূত দৃষ্টিতে তার পানে তাকিয়ে আছে। আচমকার মাথায় উদ্ভট এক পরিকল্পনা নাড়া দিল। ফারজানার মনে ইস্তিরাজের জন্য একটা সফট কর্নার আছে। রাজ জানে ফারজানা তাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছে, কিন্তু ইনসিকিউরিটির জন্য পাচ্ছে না। একমাত্র স্বীকারোক্তিই পারে এই রোগ দূর করতে। ইস্তিরাজের মনে হলো, আজ এই কনসার্টে যদি কোনোভাবে ফারজানাকে উপলব্ধি করানো যায় যে ইস্তিরাজ কেবল তার প্রেমী উন্মাদ, তাহলে হয়তো একটা সুযোগ মিলবে। ইস্তিরাজ বেশি ভাবল না, চোখ বুঝে অন্তিম সিদ্ধান্তে পৌঁছালো। নিজের ব্যাকআপ টিমের কাছে গিয়ে দ্রুত কিছু একটা বলল, অতঃপর স্টেজের শেষ মাথায় এসে কণ্ঠে উচ্ছ্বাস চেপে গম্ভীর স্বরে বলল, দেরিতে রেসপন্স করার জন্য দুঃখিত, তবে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার ম্যাডাম এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন। আপনাদের অনুরোধে আকাশসম আশা নিয়ে ওনার চোখে চোখ রেখে পুনরায় ভালোবাসার আর্জি জানাতে যাচ্ছি। উইশ মি বেস্ট অফ লাক। উচ্চস্বরে চেঁচিয়ে উঠল সবাই। সকলের মাঝে শুরু হলো কানাঘোষা। ফারজানা
বিস্ফোরিত চোখে তাকিয়েছিল ইস্তিরাজের দিকে। বেচারি কিছু বুঝে ওঠার আগেই তার উপর স্পটলাইটের আলো পড়ে। মেয়েটা হকচকিয়ে ওঠে, দুহাতে মুখ আড়াল করে ফেলে। কেবল বিস্মিত চোখজোড়া উন্মুক্ত রয়। দর্শক মহল রীতিমতো হই হুল্লোড় করে ওঠে। কেউ কেউ শীষ দিয়ে উঠে, কেউ আবার অতি খুশিতে করতালি দেয়। দর্শকরা ফারজানার কাছে আসার চেষ্টা করলেও সেটা সম্ভব হয় না, কারণ ফারজানাকে গোল করে ঘিরে এক হাত দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে কজন গার্ড। তাদের নিরাপত্তা বেষ্টনী ভেদ করা এতটাও সহজ নয়। ইস্তিরাজ বাঁকা হেসে সবার মনোযোগ আকর্ষণ করতে বুকে জমানো সমস্ত ভালোবাসা মিশিয়ে নিখুঁত স্বরে গেয়ে উঠল। কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ধরা যায়, কতটা পথ পাড়ি দিলে তোমার প্রেম ছোঁয়া যায়। পাবো কি পাবো না জানি না, তোমাকে তো বুঝি না। ইস্তিরাজ খেয়াল করে ফারজানা কাঁপছে, অদ্ভুত চোখে চেয়ে আছে ও তার দিকে। ওই চোখজোড়া সর্বত্র বিরাজ করছে বিস্ময় এবং অজানা অনুভূতি। পরিস্থিতি বুঝে গান গাইতে গাইতে স্টেজ থেকে নেমে ফারজানার দিকে এগোতে এগোতে স্মিত হেসে পুনরায় গাইল, তবুও তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি, তোমার নামে বাজি ধরেছি। ফারজানার কাছে এসে ইস্তিরাজের কদম থামল এবং গানটাও শেষ হলো। ফারজানা তখনও স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। ওদিকে উচ্ছ্বাসে ফেটে পড়ছে দর্শক মহল। কতজনে কত কি বলছে, তবে সেসবের কিছুই বুঝতে পারছে না ইস্তিরাজের মস্তিষ্ক। সে তো ডুবে আছে ফারজানার চোখের মোহে। তাকে হুঁশে ফেরাতে আচমকা কম্পনরত একটা শরীর তার বুকে আছড়ে পড়ে। তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে মেয়েটা। ইস্তিরাজ অবাক হয়ে ফারজানার মাথায় হাত রেখে শোধায়, কি হয়েছে মিস জানা? অনুচিত কাজ করে ফেলেছি আমি? ইস্তিরাজ বুক ধরফরিয়ে ওঠে। ফারজানা রীতিমতো টলছে। গতদিনই এত বড় একটা ইনসিডেন্ট ঘটলো, আজকে আবার মেয়েটা শক পেয়েছে। গতদিন ডক্টর পয় পয় করে বলেছিল ফারজানাকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে দূরে রাখতে। সেখানে ইস্তিরাজ প্রতিনিয়ত তার চিন্তার কারণ হচ্ছে। নিজেকে কয়েকটা বিশ্রী গালি দিয়ে ইস্তিরাজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রিল্যাক্স হন প্লিজ। আপনার অভিযোগ, অভিমান কিংবা আক্ষেপ সবটাই আমি শুনব। আপনি যদি আমৃত্যু আমার মুখদর্শন করতে না চান তাতেও আমি আপত্তি করব না, কিন্তু প্লিজ অসুস্থ হয়ে নিজের ক্ষতি করবেন না। একটুখানি ইস্তিরাজ বাকি কথা বলার পূর্বেই ফারজানা কাপা হাতে তার শার্টের এক অংশ খামচে ধরে ক্রন্দনরত স্বরে বলল, বিয়ে করবেন আমায় এক্ষুনি, এ মুহূর্তে? গাড়ির ভেতর পিনপতন নীরবতা বিরাজমান। ড্রাইভিং সিটে থম মেরে বসে আছে ইস্তিরাজ এবং তার পাশের সিটে লজ্জারুণ মুখে মাথা নত করে বসে আছে ফারজানা। ইস্তিরাজ একবার ওর মুখের দিকে তাকাচ্ছে আর একবার এদিক ওদিক চোখ ফেরাচ্ছে। তার চোখে মুখে লেপ্টে আছে সীমাহীন আনন্দ। দুজনেই নিশ্চুপ, অথচ তাদের অভিব্যক্তি হাজারো অব্যক্ত কথা বিবৃতি জানান দিচ্ছে। কনসার্টের লাস্ট মোমেন্টে ইস্তিরাজ এত বড় গিফট পেয়ে যাবে সেটা কল্পনাতেই ছিল। প্রথম থেকে রাজ বোঝেনি ফারজানার বলা কথাগুলো। কিছুটা ধাতস্থ হয়ে তাকে পুনরায় শোধালে ফারজানা যখন ধীর স্বরে একই কথা বলে, তখন এক মুহূর্তের জন্য ইস্তিরাজের শ্বাস আটকে আসে। হৃদস্পন্দনের গতিবেগ তত্তরিয়ে বাড়ে। জোরালো কণ্ঠে চেঁচিয়ে বলে ওঠে, এক্ষুনি, এই মুহূর্তে? এই শওকতুল ইস্তিরাজ চৌধুরী নিজ অস্তিত্বের বৌদ্ধ বালিকা না আপনার কাছে হস্তান্তর করবে ম্যাডাম? ইস্তিরাজের বলিষ্ঠ বুকের মধ্যেখানে লেপ্টে থাকা ফারজানা প্রত্যুত্তর করেনি। আশেপাশের সবাই আনন্দে উল্লাসে হই হুল্লোড় করে ওঠে। কনসার্টের ইতিহাসে এমন ঘটনা বিরল। এদিকে স্টেজে দাঁড়ানো ইস্তিরাজের টিমমেটরা বুদ্ধি করে মুহূর্তটাকে বিশেষ করার জন্য ব্যাকগ্রাউন্ডে চমৎকার একটা গান চালায়। পুরো স্টেডিয়াম জুড়ে আলোড়ন তৈরি করে সেই গানের পংক্তি, আর নয় সময় উদ্দেশ্যহীন মিলেছে তুমি সেই পূর্ণতায় আমার অনুভবে, আর নয় আধার তুমি স্বপ্নে ডেকে নিলে ভোরে মন অন্তহীন রঙিন এক উৎসবে।
ফারজানা হুঁশে ছিল না। আবেগপ্রবণ হয়ে কী থেকে কী করে ফেলেছে টেরই পায়নি। ইস্তিরাজও সময় নষ্ট করেনি। ফারজানাকে বাহুবন্ধনে রাখা অবস্থায় কোনো মতে বিদায় সম্ভাষণ জানিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। তাদের পিছু পিছু তাজরিয়ান এবং মেহরিমাও আসে। অতীতের স্মৃতিচারণ থেকে বেরিয়ে রাজ ফারজানার দিকে তাকায়। মেয়েটা একদম নিশ্চুপ হয়ে রয়েছে। খানিকক্ষণ অপেক্ষা করে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে অতঃপর কাপা কণ্ঠে ইস্তিরাজ শুধায়, ওটা সত্যি ছিল? ফারজানা গাল আরক্ত হয়ে ওঠে। ধীর কণ্ঠে বলে, হুম। ইস্তিরাজ ঠোঁট কামড়ে হাসে। বেচারা কেন জানি বিষয়টা হজম করতে পারছে না। আকস্মিক পাওয়া অপ্রত্যাশিত সুখে তার পাগল হওয়ার উপক্রম। বাঁধ ভাঙা খুশিতে আত্মহারা হলে মানুষ বোধ বুদ্ধি হারিয়ে ফেলে। ইস্তিরাজেরও একই দশা। কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে ইস্তিরাজ সরব কণ্ঠে শুধালো, আকস্মিক এই সিদ্ধান্ত নেওয়ার কারণ? ফারজানা একটু থেমে ধীর কণ্ঠে বলল, লাইফটা ভীষণ আনপ্রেডিক্টেবল। কখন কি হয়ে যায় জানা নেই। জীবনের অনেকগুলো বছর ভ্রমে কাটিয়েছি। এবার একটু সুখী হতে চাই। বহু অপেক্ষার পর জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। অবজ্ঞায় হারাতে চাই না সেইটা। ইস্তিরাজ শুনল মনোযোগ দিয়ে। লম্বা লম্বা শ্বাস ফেলে ফারজানার দিকে তাকিয়ে ভয় মিশ্রিত স্বরে বলল, হোয়াট ইফ? ফারজানা মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলল, খাঁটি বাংলায় কথা বলুন। আপনার ব্রিটিশ অ্যাকসেন্টের খেজুরে আলাপ বুঝতে আমার এই জন্ম পেরিয়ে যাবে। ইস্তিরাজ হাসল, বড্ড প্রাণবন্ত সেই হাসি। জানা নির্বিশেষ চেয়ে দেখল তার সুশ্রী মুখবায়ব। রাজ জানার অনিমেষ দৃষ্টি দেখে হাসি বন্ধ করে নিজেও তার চোখে চোখ রাখল। মেয়েটা তার অস্থিরতা কমাতে এই বাড়িতে বাড়তি কথাটুকু বলেছে সেটা বুঝতে বেশ বেগ পোহাতে হয়নি। তার পাষাণী যত্নের ভাষা শিখেছে তবে। রাজ গলা ঝেড়ে স্পষ্ট গলায় বলল, আমার জন্য কোনো প্রকারের কোনো অনুভূতি জন্মেছে আপনার মণিকোঠায়, নাকি সেফ আমার অনুরোধে এই সম্পর্কটাকে সুযোগ দিতে চাইছেন? ফারজানার মনটা ভার হলো। কিয়ৎকাল অপেক্ষা করে অন্যদিকে দৃষ্টি রেখে ধীর গলায় বলল, সত্যি বলতে আমি আপনাকে ভালোবাসি না, তবে ভীষণ শ্রদ্ধা করি এবং আপনার জন্য আমার মনে অগাধ সম্মান রয়েছে। আর ইস্তিরাজ মোহাচ্ছন্ন স্বরে শোধালো, আর? ফারজানা চোখ মুখ খিচে বলল, আপনার নামে আমার মনের মণিকোঠায় কিছু শিরোনামহীন অনুভূতি জন্মেছে। সেই সবে স্পষ্ট উপনাম আমার জানা নেই, তাই সুস্পষ্ট স্বীকারোক্তি দিতে পারলাম না। ব্যাস এতটুকু স্বীকারোক্তিই যথেষ্ট ছিল ইস্তিরাজের হৃদয়ে বিগলিত করার জন্য। দুর্গম পথের গন্তব্য খুব নিকটে সেটা বুঝতে আর বাকি রইল না। ফারজানার দিকে তাকিয়ে কাতর স্বরে ইস্তিরাজ বলল, ভালোবাসার দায়িত্বটা আমার জিম্মায় ছেড়ে দিন। আপনি শুধু এই অগোছালো আমিটার দায়িত্ব নেন, বাকি সব কিছু আমি সামলে নেব। সেফ এই বেখেয়ালি মানুষটার সমগ্র সত্তা আপনি নিজ দায়িত্বে সামলে নিয়েন। ফারজানা আড়ষ্ট হলো। দুরু দুরু বুকে ভয় মিশ্রিত চাহনি নিক্ষেপ করে ধীর গলায় শুধালো, আমি চেষ্টা করব, তবে যদি কোনো ভুল হয়ে যায়? ইস্তিরাজ তার চোখের দিকে তাকালো, নিরেটে গলায় বলল, আপনার জন্য 7 খুন মাফ মিস জানা। তাছাড়া আপাতমস্তক আপনি পুরোটাই আমার, সুতরাং আপনার ভুল মানে আমারই, আমি আসামি। মানুষ কখনো নিজেকে শাস্তি দিতে পারে? ফারজানা হতভম্ব চোখে তাকায়। ইস্তিরাজের মুখাবয়ব বড্ড স্বাভাবিক। জানা চোখ ফিরিয়ে নেয়। ভালো লাগায় সিক্ত হয় হৃদয়। প্রত্যুত্তর করার মতো কোনো ভাষা নেই বলে নিরুত্তর রয়। তাকে চুপ থাকতে দেখে ইস্তিরাজ কাতর কণ্ঠে শোধায়, আপনার হাতটা একটু ধরতে পারি? ফারজানা একটু অবাক হয়ে ধীর কণ্ঠে বলল, হুম। ইস্তিরাজ ভীষণ যত্ন সহকারে তার হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরে চোখ বুজে লম্বা লম্বা শ্বাস ফেলল। এই অবিশ্বাস বাস্তবতাটা তার নিকট নিছকই স্বপ্ন মনে হচ্ছে। ফারজানা অনুভব করে ইস্তিরাজের হার্টবিট দ্রুত গতিতে বাড়ছে। সে হকচকিয়ে বলে ওঠে, আপনার হার্টবিট? ইস্তিরাজ অস্থির কণ্ঠে বলল,
আপনাকে পাওয়ার খুশিতে বোধহয় আমি মরেই যাব মিস জানা। স্বপ্ন পূরণের সুখানুভূতি এতটা সুখদায়ক কেন? ফারজানা প্রত্যুত্তর করতে পারল না। ইস্তিরাজ পাগলামি করছে রীতিমতো। তার মতো কলঙ্কিত নারী কারো স্বপ্নের রমণী হতে পারে, কোশমিনকালেও সেটা ভাবেনি ফারজানা। তারও হৃদয়ে তোলপাড় চলছে, তবে পাগলাটে পুরুষের পাগলামির কাছে সেটা তুচ্ছ। ফারজানা সামান্য থেমে বলল, বাসায় যাবেন না? ইস্তিরাজ তড়াক করে চোখ মেলে তাকিয়ে বলল, আগে কাজী অফিসে যাব, এরপর বিয়ে করব, তারপর বাসায় যাব। ফারজানা হকচকিয়ে উঠে বলল, আমি আমি আবেগপ্লুত হয়ে বলে ফেলেছিলাম। আপনি সিরিয়াসলি নিয়ে নিচ্ছেন? ইস্তিরাজ ফারজানার চোখে চোখ রেখে কণ্ঠে আকুতি মিশিয়ে বলল, এই প্রশস্ত বুকে আপনাকে আগলে প্রশান্তির একটা ঘুম দিতে চায়। সারাটাক্ষণ চোখের সামনে আপনার জীবন্ত প্রতিকৃতির প্রতিচ্ছবি দেখতে চায়। আমার অপেক্ষার প্রহরটা আর প্রলম্বিত করবেন না প্লিজ। ফারজানার হৃদয়ে তীব্র অনুভূতির আলোড়ন সৃষ্টি হয়। বেচারি সামান্য ইতস্তত করে বলে, এভাবে হুট করে কাউকে না জানিয়ে? ইস্তিরাজ তৎক্ষণাৎ উত্তর দেয়, গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে কাজী অফিস প্রায় ঘণ্টাখানেকের দূরত্বে। আরশিয়ানদের আসতে হাইস্ট 30 থেকে 40 মিনিট লাগবে। আমরা পৌঁছানোর আগেই তারা পৌঁছে যাবে ফর শিওর। আমার খুব কাছের কিছু বন্ধুবান্ধবও আসবে। আর কাউকে লাগবে? আপনি বললে আমার সমস্ত ফ্রেন্ডদেরও ডেকে নেব, তবে ওদের কাজী অফিসের বাইরে অবস্থান করতে হবে। ছোট্ট রুমে কয়েকজনের বেশি আঁটবে না। কথাগুলো কৌতুকপূর্ণ শোনালেও ইস্তিরাজের কণ্ঠে ছিল উদ্বেগ। ফারজানা বুঝতে পারে এই পাগল লোকটা তাকে আশ্বস্ত করার জন্য যা কিছু করতে পারে। খুশিতে তার চোখ ভরে উঠল। কথায় আছে, নারী রূপবতী না হলেও সমস্যা নেই, তবে সৌভাগ্যবতী না হলে ইহকাল জাহান্নামে পরিণত হয়। ফারজানা নরকতুল্য দিনগুলো পার করে এসেছে, আজ সৌভাগ্যের সুফলও অনুভব করছে। ইস্তিরাজকে চিন্তিত চোখে তাকিয়ে থাকতে দেখে ফারজানা দুহাতে চোখ মুছে গভীর স্বরে বলল, আমি আপনাকে বিয়ে করব, তবে আমার একটা শর্ত আছে। ইস্তিরাজ ভ্রু কুঁচকে গেল। সে সন্ধিহান কণ্ঠে শুধালো, কিসের শর্ত? ফারজানা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, গান ছাড়ার কথাটা জাস্ট আপনার পিছু ছাড়ানোর জন্য বলেছিলাম। আমি জানতাম না গান আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ। আপনার সিঙ্গিং প্রফেশন নিয়ে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি আপনাকে বিশ্বাস করি। কাইন্ডলি আপনি আবার ফিরে আসুন। ফারজানার কণ্ঠে অপরাধবোধের ছাপ সুস্পষ্ট। ইস্তিরাজ খুব ভালো মতো টের পেয়েছে। কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে সে বলে উঠল, আপনি প্রফেশন ছাড়তে বলেছিলেন, সিঙ্গিং নয়। আপনি যদি সরাসরি গানের উপর নিষেধাজ্ঞা জারি করতেন তাহলে হয়তো আমি এত সহজে সিদ্ধান্তে উপনীত হতে পারতাম না। একটা সময় আমার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা ছিল সঙ্গীত, সুতরাং সুখের সময় ওটাকে ত্যাগ করা আমার জন্য অসম্ভব হয়ে যেত। প্রফেশনটা আমার কাছে খুব একটা ম্যাটার করে না। মূল কথা হলো আমি কখনো এই প্রফেশনে আসতেই চাইনি। শানের জোরাজুরিতে আর নিজের শখ থেকে এসেছিলাম, এই আর কি। সামান্য থেমে আবারও ইস্তিরাজ বলে উঠল, আমি অলরেডি মাইন্ডসেট বানিয়ে ফেলেছি। উপরন্তু সব ঘোষণা দেওয়া শেষ। এখন যদি আমি পুনরায় ইন্ডাস্ট্রিতে ব্যাক করি তাহলে আমার ব্যক্তিগত জীবন সমালোচনায় আসবে, যেটা আমি চাই না। গান আমি ছেড়ে দেব ব্যাপারটা এমন নয়। আপনি যখন বলছেন তখন টুকিটাকি রেকর্ডিং করে আমার পেজেও পোস্ট করব, চলবে? ফারজানা বুঝল ইস্তিরাজের কথাগুলো। কিছু একটা ভেবে জিজ্ঞেস করল, আপনি হ্যাপি থাকতে পারবেন তো? পরে আফসোস করবেন না তো? ইস্তিরাজ স্মিত হেসে ফোনে কিছু একটা টাইপ করতে করতে বলল, আপনি যখন বৈধ অধিকারে তকমা পেয়ে আমার বুকের বাঁ পাশে অবস্থান করবেন তখন না হয় আপনি নিজেই পরিমাপ করে নিন আমার সুখের সীমানা। আফসোস শব্দটা আমার জীবন বৃত্তান্তে এক্সিস্ট করে না, আর কখনো সংযুক্তও হবে না। ডোন্ট ওয়ারি। ফারজানা শিউরে উঠে রীতিমতো। শব্দগুলোর মানে কতটা গভীর সেটা আদৌ জানে ইস্তিরাজ? তার বুক কাঁপছে। এত সুখ কপালে সইবে তো? মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠল অযাচিত চিন্তায়।
ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, সেটা আজ অবধি কাউকে বোঝাতে পারে না ফারজানা। কাজী অফিসের সামনে এসে থামলো আরশিয়ানের গাড়িটা। বিন্দুমাত্র সময় নষ্ট না করে আরশিয়ান বেরিয়ে আসে, প্রিমাকে বের হতে সাহায্য করে। বেচারি ঠিকমতো দাঁড়াতেও পারছে না। আরশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে তাকে আগলে ধরে কাজী অফিসের দিকে হাঁটা দেয়। সন্ধ্যার দিকে আচমকা দুবার বমি হয় প্রিমার। প্রেগনেন্সির খুবই স্বাভাবিক সিমটম এটা, তবে বমির পরপরই ভীষণ রকমের মাথা ব্যথা শুরু হয় বেচারির। আরশিয়ান ডক্টরকে কল করে জানালে ডক্টর বলে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে, সমস্যা বাড়লে হসপিটালে নিয়ে আসার পরামর্শও দেন তিনি। আরশিয়ান বুদ্ধি করে ঘরোয়া কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে, অতঃপর প্রিমাকে সুস্থ করার চেষ্টা করে। আলতো হাতে প্রিমার মাথায় ম্যাসেজ করে দিলে মেয়েটা একটু স্বস্তি পায়, তবে ব্যথার তীব্রতা তাকে ঘুমোতে দেয় না। কিছুক্ষণ পার হওয়ার পর শানের বুকে মুখ লুকিয়ে কতক্ষণ কাঁদে বেচারি। এরকম অসহ্য যন্ত্রণা তার কখনোই অনুভূতি হয়নি। সময় পেরোনোর সাথে সাথে ব্যথা কমে আসলো, শরীরটা একদম নেতিয়ে পড়ে। সবে একটু ঘুমাচ্ছিল প্রিমা, আকস্মিক আরশিয়ানের কথাই তার ঘুমের ঘোর ভাঙে। ফোনের স্ক্রিনের দিকে রীতিমতো হাঁ করে তাকিয়েছিল আরশিয়ান। প্রিমা অবাক কণ্ঠে শুধায়, আপনার এক্স ওয়াইফ কবর থেকে বেরিয়ে এসেছে নাকি? এমন ফাটা চোখে ফোনের দিকে তাকিয়ে আছেন কেন? ফোনের ব্যাটারি ডেড হয়ে যাবে আপনার অদ্ভুতুড়ে দৃষ্টি দেখে। আরশিয়ান কিঞ্চিত বিরক্ত হয়ে বলে, নিহা কবর ছেড়ে বেরিয়ে আসার পরিকল্পনা করে থাকলো, আপনার তীক্ষ্ণ কথা শোনার ভয়ে সেটা ক্যান্সেল করে দেবে ফর শিওর। এক একটা কথা একেবারে কলিজা এফোড় ওফোড় করে দেয়। আম্মুরেও বলিহারি, 3 বেলা জ্ঞানের সাথে সামান্য মধু খাওয়ালে কি হয় এমন? লাস্টের কথাগুলো বিড়বিড়িয়ে বলেছিল আরশিয়ান, তবে প্রিমা ঠিকই শুনতে পায় সেই সব। তার মনটা একটু খারাপ হয়, তবে পরক্ষণে আবার জিজ্ঞেস করে, অমন অস্থির দৃষ্টিতে কি দেখছিলেন আপনি? আরশিয়ান হাল ছেড়ে দিয়ে বলে, আপনার বোন আর আমার মানুষ কাম ছাগল দোস্ত বিয়ে করতে যাচ্ছে। দে আর অন দ্য ওয়ে টু কাজী অফিস। আমাদেরকেও ইনভাইট করেছে। প্রিমা স্তব্ধ কণ্ঠে বলে, কি? দুজনেই মোটামুটি ভালোই শকড হয়েছিল। শান প্রিমাকে চিন্তিত কণ্ঠে শুধালো, এই অবস্থায় আদৌ আপনি যেতে পারবেন? প্রিমা ধীরে সুস্থে বলে, আপনি হেল্প করলে পসিবল হবে, তবে বুবুর এরকম একটা বিশেষ দিনে উপস্থিত থাকতে না পারলে আফসোস থেকে যাবে। মানুষ দুটো ভীষণ স্পেশাল আমার কাছে। ওনাদের কেমিস্ট্রি নিয়ে আগেই সন্দেহ হয়েছিল, তবে এটা সত্যি ঘটিত হবে সেটা বুঝিনি। আরশিয়ান আর কথা বাড়ায়নি, বউ সমেত সোজা হাজির হয়েছিল বন্ধুর পাগলামিতে সাই জানাতে। ভেতরে ঢুকতেই তারা দেখে কাজীর সামনে চেয়ারে বর এবং বধূ বেশে বসে আছে দুজন। আশেপাশে চোখ বুলাতে কয়েকটা পরিচিত মুখের দেখা মেলে। রাজ মূলত তার ক্লোজ ফ্রেন্ডদের ইনভাইট করেছে। এক পাশে তাজরিয়ান এবং মেহেরিমাকেও দেখা গেল। প্রিমা এবং আরশিয়ান এন্ট্রি নিতে ইস্তিরাজ বাচ্চাদের মতো উচ্ছ্বসিত হয়ে উঠল। মেহেরিমা এগিয়ে এসে কুশলাদি বিনিময় করে। প্রিমারা কাছাকাছি আসলে ইস্তিরাজ চিন্তিত কণ্ঠে শুধায়, পিচ্চির কি হয়েছে দোস্ত? এই অবস্থা কেন ওর? আরশিয়ান সবটা খুলে বললে ইস্তিরাজের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। ফারজানার দিকে তাকাতেই দেখে মেয়েটা অশ্রুপূর্ণ চোখে প্রিমার দিকে তাকিয়ে আছে। ইস্তিরাজ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, সুস্থতা আর অসুস্থতা আমাদের নিত্যদিনের সঙ্গী। মন খারাপের কিছু নেই, সবটাই আবার ঠিক হয়ে যাবে। ইস্তিরাজের কথায় ফারজানা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। প্রিমা এগিয়ে এসে ফারজানার পাশে বসে। প্রিমার দিকে নিবিড় মনোযোগ থাকায় আরশিয়ানের হাতে থাকা কালো রঙা ব্যাগটা রাজ লক্ষ্য করেনি। আরশিয়ানকে সেটা টেবিলের উপর রাখতে দেখে ইস্তিরাজ কৌতূহলী কণ্ঠে বলে, শাদি মুবারক লাড্ডু এনেছিস নাকি দোস্ত? আরশিয়ান উত্তর দেয় না। ব্যাগ থেকে সিঁদুর রাঙা একটা দোপাট্টা বের করে এক কোনা প্রিমার হাতে দিয়ে আরেক কোনা নিজের হাতে ধরে ফারজানার মাথার ওপর দেয়। দৃশ্যটা দেখে ইস্তিরাজের চোখ চকচক করে ওঠে। আরশিয়ানের দিকে তাকে কৃতজ্ঞতা হাসি দেয়। আরশিয়ান বিনিময়ে স্মিত হাসে। ফারজানা অবাক চোখে আরশিয়ানের দিকে তাকালে শান তার মাথায় হাত রেখে কণ্ঠে নমনীয়তা মিশিয়ে বলে, সম্পর্কে আপনি আমার বড় হলেও বয়সে আমি আপনার ঢের বড়।
আমি অলওয়েজ আপনাকে ছোট বোন হিসেবে দেখে এসেছি। আজকে এই বিশেষ মুহূর্তে একজন বড় ভাই হিসেবে বলছি, যদি কখনো আপনার মনে হয় শান্তির জন্য জড়ানো সম্পর্কটা আপনার কাছে সাফোকেশনের কারণ হয়ে দাঁড়াচ্ছে, শুধু একটাবার আমাকে জানাবেন, বাকিটা আপনার ভাই দেখে নেবে। কখনোই নিজেকে এতিম ভাববেন না। এই পৃথিবীতে রক্তের চেয়েও বড় সম্পর্ক হিসেবে আখ্যা দেওয়া হয় আত্মিক সম্পর্ককে। আশা করি আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি। আরশিয়ানের কথায় ইসরাজ ভ্রু কুঁচকে মনে মনে বলে, ব্যাটা হতচ্ছাড়া, বিয়ে হওয়ার আগেই সেটা ভাঙার ট্রিপস অ্যান্ড ট্রিক্স শেখাচ্ছে। আনরোম্যান্টিক বেডাও বলিহারি, ঠেসে ধরে দু চার আদুরে চুমু দিলে সাফোকেশন তো হবেই, তাই বলে জানা ওকে ছেড়ে টই টই করে ভাইয়ের বাড়িতে গিয়ে উঠবে? ফারজানা কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে তাকায়। আরশিয়ান সেটা দেখে মৃদু হেসে বলে, এই দোপাট্টাটা বহু বছরের পুরনো। এটা মূলত রাজের আম্মুর। আপনার হবু হাজবেন্ডের শখ ছিল তার বউ এই সিঁদুর রাঙা ঘোমটা পরে তার জন্য তিন কবুল বলবে। আপনাকে পাওয়ার ধান্দায় সব ভুলে বসবে জানতাম, তাই আসার সময় চিরুনি অভিযান চালিয়ে অতঃপর খুঁজে এনেছি। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ফারজানা আবেগপ্লুত হয়ে মাথা নাড়িয়ে স্বল্প স্বরে ধন্যবাদ জানায়। ইস্তিরাজের অপেক্ষার প্রহর শেষ করে কাজী উপস্থিত হন। ইস্তিরাজের কজন ফ্রেন্ড ওনাকে আনতে গিয়েছিল। কাজীকে আসতে দেখে ফারজানার বুক ধড়ফড়িয়ে ওঠে, তার হাতের তালু ঘামতে থাকে, শ্বাস আটকে আসে। ইস্তিরাজ সবটা দেখে নিশ্চুপ থাকে, কথায় আর কোনো সান্ত্বনা দিতে চায় না। এ মুহূর্তে সান্ত্বনা দেওয়া উচিতও নয়, কিছু অনুভূতি অনুভব করতে দেওয়া উচিত। কাজী এসে কাগজপত্র ঠিকঠাক করে ফারজানাকে কবুল বলার জন্য বলা হয়। মেয়েটা আতঙ্কিত হয়ে ফুপিয়ে ওঠে। এক পর্যায়ে ইস্তিরাজ নিজেও ঘাবড়ে যায়। আরশিয়ান তাদের পেছনে ছিল। দুটোর অবস্থা থেকে বাধ্য হয়ে এগিয়ে আসে। পুনরায় ফারজানার মাথায় হাত রেখে দৃঢ় কণ্ঠে বলে, বড় ভাইকে বিশ্বাস করে থাকলে নিঃসন্দেহে কবুল বলে ফেলুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই বাঁদরটা আপনাকে ভালো রাখার সর্বাত্মক চেষ্টা করবে। ফারজানা আরেকটু সময় নিয়ে কবুল বলল। রাজ একটা লম্বা স্বস্তির শ্বাস টেনে সীমাহীন আনন্দ বুকে চেপে রেখে নিজেও কবুল বলল। ব্যাস, দুটো মানুষের মুহূর্তের মাঝে আবদ্ধ হয়ে যায় একটা পবিত্র সম্পর্কে। পৃথিবীর সমস্ত অপূর্ণতার গল্পকে বুড়ো আঙুল দেখিয়ে পরিশেষে তাদের গল্প পূর্ণতা পেল। চলবে।